রিটার্নি মাইগ্রেন্ট যারা ফেরত আসে বর্তমান ট্রেন্ডটা কেমন? চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ৪৫,০০০ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট করা হয়েছে। বাসা থেকে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে হচ্ছে ওই দেশের প্রশাসন ধরেছে, ওই যে স্পট থেকে কিন্তু দেশে ফেরত। তার ওখানে যদি কোনো ছোট ব্যবসা থাকে, তার ওখানে যদি কোনো সেভিংস থাকে, সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ থাকছে না। কি কারণে আমাদের এই যে ভাইয়েরা প্রতারিত হয়? যেই কর্মীরা ফেরত আসতেছে, আমাদের একটা রাষ্ট্রের একটা বলবো যে এই জায়গায় একটা ব্যর্থতা আছে। একটা মানুষ বিদেশে কিন্তু অনেক টাকা খরচ করে যাচ্ছে, ধার দেনা করে যাচ্ছে। এই মানুষটা যখন নিঃস্ব হয়ে ফিরে আসে, তখন কিন্তু একটা পরিবার সাফার করছে। ফিরে আসা কর্মীদের জন্য কোনো কি জাতীয় কোনো কর্মপরিকল্পনা? সব দোষ প্রবাসী কর্মীদের। আমি 2007 সালে সকল সরকারি নিয়মকানুন মেনে আমাকে মালয়েশিয়া পাঠানো হয়েছিল। আমাদেরকে হচ্ছে যে পাহাড়ের একটা চূড়ায় রাখা হলো, যেদিকেই তাকাতাম জঙ্গল আর জঙ্গল। আমরা কাজ করতে যখন না চাইতাম তখন মারধর করতে, তো আমরা বাধ্য হয়ে 2 মাস কাজ করলাম, কিন্তু কোনো বেতন দেওয়া হয়নি। আমেরিকা থেকেও বেশ কিছু বাংলাদেশিকে ডিপোর্ট করেছে। এক একজন অ্যাভারেজে 35 থেকে 40 লাখ টাকা খরচ করেছে, কেউ আবার 60 লাখ টাকা পর্যন্ত খরচ করেছে। এই যে মানব পাচার ঠেকানোর জন্য, প্রতিরোধের জন্য যে ধরনের পদক্ষেপগুলো দরকার, সেটা যথাযথভাবে হচ্ছে না। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের প্রতিটি অনুষ্ঠানের মতো আজকেও আমরা আলোচনা করব বাংলাদেশি যারা বিদেশে থাকেন, কাজের জন্য যান এবং যারা আসলে ফেরত আসেন, এবং রেমিটেন্স, বিভিন্ন ইস্যুস নিয়ে আমরা আলোচনা করি। তো সেরকমই আলোচনা করব আজকে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার আল আমিন নয়ন। উনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে কর্মরত আছেন ম্যানেজার হিসেবে, এবং ওনার কাজের যেটা স্পেশালাইজেশন হচ্ছে যে বাংলাদেশি যে প্রবাসীরা বাইরে থেকে, আমরা জানি বিভিন্ন সময় আমরা খবরে দেখি যে ফেরত আসছে, বা অনেক দেশে বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়ার কারণেও ফেরত আসে, বা আরও যে প্রবলেমস আছে সেগুলোর জন্য ফেরত আসে। সো সেটা নিয়ে উনি কাজ করেন, এই রিটার্নি মাইগ্রেন্টদের নিয়ে, এবং আসলে কি কাজ করেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আসলে কেন বাংলাদেশিরা ফেরত আসে, এই ট্রেন্ডটা বর্তমানে কেমন, সেগুলো নিয়ে দর্শক আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আলামিন ভাই, স্বাগতম আপনাকে টিভিএস। থ্যাংক ইউ আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো প্রথমেই যদি আলোচনা করি যে এই যে রিটার্নি মাইগ্রেন্ট যারা ফেরত আসে, এটা কিরকম, বর্তমান ট্রেন্ডটা কেমন, কত সংখ্যায় ফেরত আসতেছে? আসলে আমাদের দেশে হচ্ছে যে বিশেষ করে এয়ারপোর্টের যে সিস্টেম, সেখানে ফেরত আসা রিটার্নি মাইগ্রেন্টদের সংখ্যা ওইভাবে এক্স্যাক্টলি নাই, কিন্তু একটা সংখ্যা আমরা আছে যেটা জানি, যেটা ইমিগ্রেশন, প্রবাসী কল্যাণ ডেস্ক বা অন্যান্য সংস্থা হচ্ছে যেটা করে, সেটা হচ্ছে যে ডিপোর্টিদের সংখ্যা। আচ্ছা, ডিপোর্ট মানে যাদেরকে ফেরত পাঠানো হয়, যাদেরকে ফেরত পাঠানো হয়, এই সংখ্যাও কিন্তু কম না। আমরা যদি দেখি চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ৪৫,০০০ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট করা হয়েছে। এর সবচেয়ে বড় একটা অংশ কিন্তু সৌদি আরবের, প্রায় ২৫,০০০। তো এই সংখ্যা কিন্তু আমরা পূর্বের বছরের তুলনায় দেখছি যে এবার একটু বাড়তি আছে, কিন্তু এই ফেরার কারণগুলো কি সেটা আমরা কিন্তু এই মানে কেউ সঠিকভাবে বলতে পারি না। কেন যারা ফেরত আসে তাদের সঙ্গে তো আপনারা কথা বলেন, তাদের সঙ্গে তো আমরা সবার সঙ্গে কথা বলতে পারি না। যাদেরকে আমরা আমাদের ব্র্যাকের মানে সহযোগিতায় সাপোর্ট দিয়ে থাকি, যেমন আমাদের ব্র্যাকের একটা মানে সার্ভিস আছে বিমানবন্দরে, যেটা আমরা বলছি ইমার্জেন্সি সাপোর্ট সার্ভিস। সেই সার্ভিসের অধীনে ফুড, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট এবং ট্রিটমেন্ট, এই 4টা সার্ভিস দিতে গিয়ে যার সাথে আমার কথা হচ্ছে, তাকে আমি তার কাছে জানতে পারছি ফিরত আসার কারণ। কিন্তু এরকম কি বলে তারা, কি তার 2-1জন যাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে, বিশেষ করে যদি সৌদি আরবের ঘটনা বলি, যে ফেরত আসার কারণটা বলে অনেকে গেছে মানে সবে মাত্র হয়তো বা 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে গিয়ে ফিরে আসে, আবার কেউ 1-1.5 বছর, কেউ আবার দীর্ঘ সময়ের পরে ফিরে আসে। কারো ভ্যালিড আকামা আছে,
আবার কারো আকামা ছাড়াই হয়তো বা কোম্পানি আর এক্সটেনশন করে না। আকামা মানে কাজের পারমিট, যেটা কাজের পারমিট, ওয়ার্ক পারমিট যেটা বলে, স্থায়ীভাবে ওয়ার্ক পারমিট, সেটা না থাকার কারণে হচ্ছে কাউকে ফেরত পাঠাচ্ছে, কাউকে আবার থাকে। এখন যারা ফিরে আসে তাদের কাছ থেকে যেটা শুনতেছি সেটা হচ্ছে যে তাদের ভাষ্য অনুযায়ী যে সৌদি আরবে এক প্রকার কিছু অসাধু ব্যবসায়ী আমাদের বাংলাদেশিরা যুক্ত হয়েছে, সাথে কিছু ওখানকার এমপ্লয়াররা যুক্ত হয়েছে যারা ভিসা কেনা বেচার কাজে মানে যুক্ত। ধরেন যে এখন আজকে 100 জনকে নিয়ে গেছে, 3 মাস পরে কোনো না কোনো ক্লজ দেখিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠাতে পারলে পরে আবার ওই 300 জনের জন্য আবার ভিসা বের করবে। তাহলে এই যে ভিসা ধরেন যে বিক্রির একটা যে মানে প্রবণতা, এটা হচ্ছে একটা শ্রেণীর মানুষ বলছে। আরেকটা বলছে যাওয়ার পরে তারা হচ্ছে কাজ পাচ্ছে না বা কোম্পানি তাদের হচ্ছে যে ভিসাটা, আপনি জানেন যে সৌদি আরব যেতে হলে প্রথমে 90 দিনের জন্য তাদের হচ্ছে যে মানে এক্সিট মানে এন্ট্রি ভিসা দিবে, যেটা হচ্ছে এন্ট্রি ভিসা বা ভিজিট ভিসা, এন্ট্রি ভিসা বলে, তারা এন্ট্রি দিল। এরপরে ওখানে গিয়ে আবেদন করবে পুরো 1 বছরের রেসিডেন্সিয়াল ভিসার জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য। কিন্তু কোনো কোম্পানি হচ্ছে তাদেরকে দিচ্ছে না বা নিয়োগকর্তা দিচ্ছে না, বা কেউ নিজের টাকা দিয়ে বানাচ্ছে, আবার কাউরে দিচ্ছে। আর যখন ধরছে ওদেরকে, আমরা এরকম বেশ কিছু কর্মী পেয়েছি যাদেরকে বলছে যে আমরা বাসা থেকে, আমি এরকমও পেয়েছি যে বাসা থেকে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে হচ্ছে যে ওই দেশের প্রশাসন ধরেছে, ধরার পরে তারা জিজ্ঞেস করেছে যে তুই এখানে কেন, তো নামাজ পড়তে আসছিস, তোর বলছে চল। ওর যে কফিল বলে নিয়োগকর্তার ফোন দিয়েছে, নিয়োগকর্তা বলে না আমি তারা চিনি না, তুই ওর দেশে ফেরত দিয়ে দে। তারা কিন্তু ওখান থেকে ওই যে স্পট থেকে কিন্তু দেশে ফেরত, তার ওখানে যদি কোনো ছোট ব্যবসা থাকে, তার ওখানে যদি কোনো সেভিংস থাকে, সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ থাকছে না, তাদেরকে হচ্ছে ফেরত পাঠানো হচ্ছে। ও এই ধরনের, মানে সে তার বাসায়ও যেতে পারছে না, জিনিসপত্র নিতে পারছে না, ওই ওখান থেকে ধরলো যে মানে যাকে যেখান থেকে পাচ্ছে, কাউকে রাস্তায়, কাউরে পার্কে, কাউরে মসজিদে, কাউরে মার্কেটে পাইলে তখন হচ্ছে ধরে, হ্যাঁ তার নিয়োগকর্তাকে ফোন দিচ্ছে, বাট নিয়োগকর্তা যাদের ভ্যালিড আকামা আছে, তার নিয়োগকর্তা যদি অধিকাংশ বলতে যে তার এক্সিট দিয়ে পাঠিয়ে দেয়, আমি ক্রুশ বলতে গেলে যে তাকে ক্যান্সেল করে দিচ্ছি, সে আমার এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু সে পালায়নি। আমরা যে ফ্রি ভিসার কথা বলি, এই যে বিশেষ করে এই সমস্যাটা কেন সৌদি আরবে হচ্ছে আপনাকে বলি, আমাদের যাওয়ার সংখ্যা কিন্তু সৌদি আরবে বেশি। আমরা ফ্রি ভিসার নাম শুনি, কিন্তু আদৌ তো ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই, কোনো এক নিয়োগকর্তার অধীনে যেতে হবে, কফিলের অধীনে যেতে হবে। এখন এখান থেকে যারা বিদেশে লোক পাঠায়, যেসব রিক্রুটিং এজেন্সি দালালরা আছে, এরা বলে যে তুমি ওখানে যে তোমার ইচ্ছা মতো তুমি কাজ করবা। আমরা গ্রামের মানুষ জানি না, আমরা তো মনে করি যে এখনো ধরেন যে আরো 20-30 বছর আগের আমরা সিনারিওটা দেখি, যারা নতুন যায় যে আগে ছিল মানুষ এখানে কাজ করতে, ওখানে কাজ অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু না। যেটা হয় যে ফ্রি ভিসা নামে পাঠাচ্ছে, পাঠানোর পরে দেখা গেল যে নিয়োগকর্তা ওর সাথে একটা এগ্রিমেন্ট হয় যে তুই যেখানে খুশি কাজ করবি, তুই আমার প্রতি বছর হয়তো বা তুই আমার 2000 দিরহাম দিবি, মানে রিয়াল দিবি। উনি রাজি হয়ে পাসপোর্টটা নিয়ে তার হচ্ছে যে আকামা নিয়ে চলে যাচ্ছে, যেটা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে উদাহরণ দিই যে আমার কাজ করার কথা হচ্ছে যে আমি উত্তরা এলাকায় কাজ করবো, আমি ঢাকার যদি এক্সাম্পল দিয়ে বলি যে আমি উত্তরা এলাকায় কাজ করব, কিন্তু আমার রেসিডেন্সিয়াল যে ওয়ার্ক পারমিট সেটাতে বলছে আমি উত্তরায় কাজ করবো, আমার সব ডকুমেন্ট সেখানে, কিন্তু আমি হয়তো বা যাত্রাবাড়ি এরিয়ায় কাজ করছি। আমার কাজ করার কথা ছিল কোনো রেস্টুরেন্টে, আমি ওখানে যে কাজ করছি কারও আসে, যখনই আমাকে যাত্রাবাড়িতে পাচ্ছে, যখনই তার পাসপোর্টে যখন দিয়ে বা ইকামা নাম্বার দিয়ে যখন তারা এন্ট্রি করছে, অনলাইন সিস্টেমে ঢুকছে, তখন দেখছি যে তার তো ওখানে থাকার কথা, তুই এখানে কেন, ওঠ, এখান থেকে তোকে চলে যেতে হবে। ওই সময় যখন নিয়োগকর্তাকে ফোন দিচ্ছে, সেও বলে যে না ও তো আমার কাছ থেকে চলে গেছে, ভাগে গেছে, আমি জানি না, তুই ওরা ফেরত পাঠিয়ে দে, তখন কিন্তু ফেরত চলে আসছে। এই যে ধরেন যে তারপরে তো সৌদি আরবে বেশি যায়, আপনি নিজেও বললেন, এবং এই যে ফ্রি ভিসার কথাটাও শোনা যায়, তো আবার এই যে অনেক লোক ফেরত আসতেছে, তো এই যে এক ধরনের তো অনেকেই প্রতারিত হচ্ছে, এটা আসলে এর জন্য দায়ী কারা? এটা কি কারণে আমাদের এই যে ভাইয়েরা প্রতারিত হয়? দেখুন, যেই কর্মীরা ফেরত আসতেছে, আমাদের একটা রাষ্ট্রের একটা বলবো যে এই জায়গায় একটা ব্যর্থতা আছে। আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে
এই ফেরত আসা কর্মীদের ফেরার কারণটা কিন্তু আমার রাষ্ট্র খুঁজে কিন্তু বের করে না। যদি বলি সংশ্লিষ্ট একটা মন্ত্রণালয় আছে, তারা উদ্যোগ নিলে এই ফেরা কিন্তু শুধু 2025-এ না, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে ফিরতেছে এবং বিভিন্ন গণমাধ্যমে আছে, এখন একটু বেড়েছে। তো বিভিন্ন গণমাধ্যমে আছে, গণমাধ্যমে হ্যাঁ আমি সব সময় বলতে দেখি, বিশেষ করে নীতি নির্ধারকরা বলে কেউ তো আমার কাছে অভিযোগ করে না। আরে ভাই, তোমার কাছে যে অভিযোগ কেন করা লাগবে? কারণ এটা তো মানে একজন ব্যক্তির ইমেজ না, এরা তো অনেক সাধারণ মানুষ, গ্রামের লোকজন। সেটাই যে ওরা তো এটা তো বলছি যে আমার ব্যক্তির কোনো ইমেজ না, ইমেজটা হচ্ছে রাষ্ট্রের ইমেজ, আমার রাষ্ট্রের মর্যাদা। আমার একজন পঞ্চগড়ের মানুষের ওই ব্যক্তিকে কেউ খুঁজবে না, কিন্তু ওই ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে এটা কিন্তু দায় যাবে হচ্ছে রাষ্ট্রের। কারণ হচ্ছে আমরা যারা বিদেশে, আমিও যখন বিদেশে ছিলাম তখন দেখেছি, আমরাকে কিন্তু ব্যক্তির চাইতে বলতো বাঙালি বা বাঙালি বলে চেনে, মানে বাংলাদেশি। তাহলে ওখানে কিন্তু আমার রাষ্ট্রের একটা এরা হচ্ছে যে ইমেজ নিয়ে কাজ করছে। তো এই যে কেন বলছি যে এটা এখনো পারে নাই, দেখেন ফিরে আসা মানুষের আমি দেখেছি যে এখনো ওই ধরনের তাদের কেন তারা ফিরতেছে, এইটার কেনর কারণ কিন্তু আমার মন্ত্রণালয়, আমার রাষ্ট্র নীতি নির্ধারকরা কেউ বের করে নাই। এখানে যদি তাদেরকে নিয়ে শুনতো কেন, যে তারা ভুক্তভোগী, তারা জানে আসলে কেন। এখানে যদি কোনো নিয়োগকর্তার কোনো অপরাধ থাকে তাহলে আমাকে ব্যবস্থাতে নিয়ে আসতে হবে। এখানে কোনো যদি রেকর্ডিং এজেন্সির দায়বদ্ধতা থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমার শ্রমিকেরও যদি দায়বদ্ধতা থাকে তাহলে সেটাও আমাকে ব্যবস্থা নিতে হবে, কারণ ওই শ্রমিকের চেয়ে এটা আমার রাষ্ট্রকে বেশি রিপ্রেজেন্ট করছে। আর যদি কোনো সিস্টেমের ভুল থাকে, আমার দূতাবাসের ভুল থাকে, তাহলে সেই জায়গাটাকে আমলে নেওয়ার জন্য কি এই মানুষগুলোর কথা শুনতে হবে। এদেরকে ডেকে, এদেরকে যেইভাবেই হোক এদের কাছ থেকে এয়ারপোর্টে এখন আলাদা গভর্নমেন্ট টাস্ক ফোর্স গঠন করে বা যে কোনো একটা সিস্টেম ডেভেলপ করে তাদের গল্প শুনবে, না অন্য একটা টাইমে নিয়ে এসে তাদের একটা সার্ভে করে তখন চিহ্নিত হবে যে আসলে কার সমস্যার কারণে ফিরছে। তাহলে ওই জায়গাটায়, ওই সিস্টেমে মানে আমাকে অ্যাডভোকেসি করতে হবে। যদি হয় যে ওই দেশে নিয়োগ করতে, তাহলে আগে আমাকে নিয়োগকর্তার একটা লিস্ট বানাইতে হবে, দরকার তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে, তুমি আমার কর্মীদের দিয়ে কাজ দিতে সক্ষমতা তোমার নাই, তোমার আমি কর্মী দেব না। আমার সরকারের কাছে কি এখন পর্যন্ত এই ধরনের কোনো তালিকা আছে যে কতটা কোম্পানির মাধ্যমে এই কর্মীরা ফিরলো, আসলে ফেরার কারণ কি, তাহলে তাকে ব্ল্যাক লিস্ট করবো কিনা? যদি আপনার আমার দূতাবাসের কোনো গাফিলতি থাকে, কারণ তার ডিমান্ডটা যখন ইস্যু করে তখন কিন্তু দূতাবাস কিন্তু অ্যাটাস্টেশন দেয়, এবং অ্যাটাস্টেশন দিতে হলে কিন্তু দূতাবাস কিন্তু ওই জায়গায় যাবে, দেখবে ওই কোম্পানি বা ওই ব্যক্তির সক্ষমতা আছে কিনা, যদি না থাকে তাহলে সে অ্যাটাস্টেশন দেবে না। কিন্তু হয়তো বা ম্যান পাওয়ারের দূতাবাসের সমস্যা থাকতে পারে, অথবা যাওয়ার সদিচ্ছার অভাব থাকতে পারে। এই জায়গাটা চিন্তা করতে হবে যে এটার সঙ্গে দূতাবাসেরও কোনো সম্পৃক্ততা আছে কিনা, যে কোনো কিছু না দেখি হয়তো বা তার অ্যাটাস্টেশন দিয়ে দিয়েছে, বা কোনো হয়তো বা আন্ডার টেবিল কোনো একটা কমিউনিকেশন হয়েছে যার কারণে এই মানুষগুলো যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। তো যদি এরকম থাকে তাহলে আমাকে দূতাবাসের স্টেপ নিতে হবে। যদি এখানে দেখি রেকর্ডিং এজেন্সিদের ব্যর্থতা আছে, তারা মোট কথা হচ্ছে যে সরকার এটা নিয়ে কিছুই করছে না, এটা নিয়ে কিছুই করছেন আমি দেখি নাই। যে দেখেন 50,000 মানুষ কিন্তু ব্যক্তি না, আজকে 50,000 পরিবার কিন্তু এর সঙ্গে জড়িত আছে। একটা মানুষ বিদেশে কিন্তু অনেক টাকা খরচ করে যাচ্ছে, ধার দেনা করে যাচ্ছে। এই মানুষটা যখন নিঃস্ব হয়ে ফিরে আসে তখন কিন্তু একটা পরিবার সাফার করছে। আমরা হয়তো বা এরা কোনো না কোনো গ্রামে যে মিশে যাচ্ছে, এই করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এর দায়িত্ব আমার রাষ্ট্রকেই নিতে হবে। কারণ যেহেতু রাষ্ট্র উদ্বুদ্ধ করছে বিদেশ যেতে, আবার কেউ যদি ফেলোর হয়, দেখেন আমাদের ফিরে আসা কর্মীদের জন্য কোনো কি জাতীয় কোনো কর্মপরিকল্পনা আছে যে একটা মানুষের যে ফিরে আসলো, আমি জানি যে 10 লাখ মানুষ যাচ্ছে, 1 লাখ মানুষ ফিরে আসে, সেটা সংখ্যা দিয়ে বিবেচনা না করে ব্যক্তি দিয়ে যদি বিবেচনা করি যে ওই মানুষটা কোথায় গেলে কি সার্ভিসটা পাবে। আমার প্রবাসী মন্ত্রণালয় লিড নিয়ে কি এখনো কোনো এই ধরনের রেফারেল মেকানিজম বা রেফারেল ডাইরেক্টরি বের করেছে যে একজন মানুষ ফিরে আসলে তাকে এয়ারপোর্ট থেকে এমন একটা মেসেজ দেওয়া হবে, তুমি এই সার্ভিসের জন্য, তুমি লিগালের জন্য এই প্রতিষ্ঠানের কাছে যাবা, তুমি রিইন্টিগ্রেশনের জন্য এই ব্র্যাকের কাছে যাবা, এটার জন্য গভর্নমেন্টের কাছে যাবা, লোন লাগলে ব্যাংকের কাছে যাবা, এরকম একটা রেফারেল ডাইরেক্টরি করে যখন ওকে দেওয়া হবে, বা ন্যাশনাল আমাদের জাতীয় ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন যদি থাকতো প্রবাসী মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের নিয়ে, যে তোমরা এই সার্ভিসটা পাওয়ার এই জায়গায় যাবা এবং সে দিতে বাধ্য, যদি সে সার্ভিসটা না দেয় তাহলে তুমি এই জায়গায় কমপ্লেইন করতে পারবা, অভিযোগ। এরকম কিন্তু আমরা দেখি না। তো যার জন্য এত কিছু, যে আমাদের রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে আজকে মানে আমাদের ফরেক্স রিজার্ভের তো মেইন
হ্যাঁ এই প্রবাসীরা। তো তাদের জন্য আসলে ওই ধরনের, কিন্তু আমি 17 বছর ধরে এই সেক্টরে কাজ করছি এবং আমি একজন রিটার্নিং মাইগ্রেন্ট হিসেবে বলতে পারি বা মানব পাচার শিকার সার্ভাইভার হিসেবে বলতে, আমি দেখি না যে আমার রাষ্ট্র এখন পর্যন্ত এই সিস্টেম ডেভেলপ করতে পেরেছে কিনা যে এই সার্ভে। সবসময় একটা জিনিস আমরা দেখি, বিভিন্ন ফোরামে গেলে, মিটিংয়ে গেলে সব দোষ প্রবাসী কর্মীদের, ফেলোর কর্মীদের। হ্যাঁ, উনি যে জেনে যায়নি, উনি করেন, কিন্তু এখানে যে রাষ্ট্রের কোনো সিস্টেমে একটা ঘাটতি আছে, কোনো একটা সিস্টেমের একটা গ্যাপ আছে। অন্য দেশে তো আছে মনে হয়, ফিলিপাইন্সে বা ইন্ডিয়াতে অন্য দেশে আছে। তাদেরকে আমরা কি এক্সাম্পল হিসেবে তাদের লার্নিংটা নিয়েছি? আমরা কি কোনো লার্নিং শেয়ারিং করেছি যে তারা যদি পারে, নেপাল যদি পারে, আমরা কেন পারবো না? আমাদের কেন, আপনার দেখেন এখন 3000+ রিক্রুট এজেন্সি, আমার কেন এত রিক্রুট এজেন্সি লাগবে? আমার কি এই রিক্রুট এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করছে কিনা এটা মনিটরিং করার কি কোনো আমার মেকানিজম আছে, ম্যান পাওয়ার আছে? আমি শুধু দিলেই সংখ্যা বাড়াইলে তো হলো না, যত কম থাকতো তত মনিটরিংটা হতো, তত গভর্নমেন্ট জবাবদিহিতার মধ্যে। আপনি দেখেন রিক্রুট এজেন্সি আচরণ বিধিমালা আছে আমাদের, বিধিমালায় যতটুকু স্পেস নিয়ে যতজন স্টাফ থাকার কথা, যে সিস্টেম থাকার কথা একজনের আছে। এটা কখনো কি সরজমিনে কোনো একটা কেউ ভিজিট করে দেখেছি যে আদৌ আছে কিনা? আমরা দেখেছি পল্টন, বনানী, বিভিন্ন জায়গায় একটা রুমের মধ্যে, আপনিও নিজেও হয়তো বা দেখেছেন যে একটা রুমের মধ্যে 3-4টা টেবিল বসে 3-4টা রিক্রুটিং এজেন্সি, কিন্তু সে তো প্রথমেই তো তার যোগ্যতা হারিয়েছে, তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন। আসলে যতক্ষণ পর্যন্ত এটা না দেখব, আমাদের এই ফিরে আসা এটা কখনই হবে না। এবং আপনি নিজেও যেটা বলছিলেন যে আপনিও এই যে বিদেশে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রতারিত হয়েছেন, মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন, আপনার এই গল্পটা একটু সংক্ষিপ্তে শুনতে চাই। কত সালে কোথায় গিয়েছিলেন? আমি 2007-এ মালয়েশিয়ায় গিয়েছিলাম। দেখেন, আমরা সবসময় বলি যে কর্মীরা বিদেশ যাওয়ার সময় কোনো কিছু চেক করে না, কোনোভাবে ঠিক করে না, এই কারণে কর্মীদের দোষ দেয়। কিন্তু আমি ভুক্তভোগী, আমি জানি এটার বাস্তবতা ভিন্ন। যদি আমার এই ঘটনাটাই শুনতে চাই, যে আমি 2007 সালে রিক্রুট এজেন্সি গোল্ডেন অ্যারোর মাধ্যমে সনে প্যানাসোনিক কোম্পানিতে চাকরির মানে সবকিছু কাগজপত্র দিয়ে বিএমইটি ছাড়পত্র নিয়ে সকল সরকারি নিয়মকানুন মেনে আমাকে মালয়েশিয়া পাঠানো হয়েছিল। মালয়েশিয়া পাঠানোর পরে, মালয়েশিয়া যখন পৌঁছার পরে আমাদেরকে, আমি 2 দিন মালয়েশিয়া এয়ারপোর্টে ছিলাম। আমরা 130 জন গিয়েছিলাম ওই বিমানে, এবং সেখানে যাওয়ার পর দেখি কেউ রিসিভ করতে আসে। শুধু আমরা না, আমাদের মতো শত শত ওই সময় বাংলাদেশিরা পড়ে আছে যাদেরকে কেউ রিসিভ করতে আসে নাই। তো আমরা আমাদের কাছে যে কাগজপত্র কন্ট্যাক্ট ফর্ম ছিল সেটা দিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশনকে রিকোয়েস্ট করি যে আমাদের এই কোম্পানিতে আছে। আমরা তখন ভাষা বুঝি না, তো ফর্ম দিয়ে তাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি, আমরা ইশারার মাধ্যমে দেখাই যে আমরা ওরা যোগাযোগ করে 2 দিন পরে আমাদেরকে নিতে আসলো। এরপরে এয়ারপোর্ট থেকে আমাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেলা হলো। আমাকে 6 জনের একটা গ্রুপে দেওয়া হলো। ওই গ্রুপের আমরাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যে একটা গুদাম ঘর, ধরেন যে এত বড় একটা রুমের মধ্যে রাখা হলো, যেখানে আরো আগে থেকে প্রায় 1 থেকে 150 জন মানুষ অবস্থান করছে একটা রুমের মধ্যে। তাদেরকে তালাবদ্ধ অবস্থা রেখেছে, ওখানে নিয়ে যে রাখা হলো। তো আমরা যখনই গেলাম তখনই অন্যরা আমাদেরকে গালাগালি শুরু করলো যে আমরা এই দেশে মরতে চেয়ে আসে আজকে 2 মাস 6 মাস, তোমরা কেন আসো? তো আমরা বললাম যে আসলে তো আমরা জানি না, আমরা তো বলেছি প্যানাসোনিক কোম্পানিতে চাকরি হবে, আমাদের বেতন তখন দেবে 30 থেকে 35,000 টাকা। আমাদের দেখেন, আমরা বলছে যে গভর্নমেন্টের সব নিয়ম মানেছি, ফিঙ্গার করেছি, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের চাকরি হয়ে যাবে। তো ওরা আমরাকে বলো দেখি তোমাদের চাকরি হয় কিনা। তো ঠিক তার একদিন পরে আমাদের ওই 6 জনকে আবার নিয়ে যাওয়া হলো। তো যখন আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে দুপুর পর বিকালের দিকে গাড়িতে উঠেছে, রাত্রি আনুমানিক 12টার দিকে একটা ইন্ডিয়া রেস্টুরেন্টের নিচে রাখা হলো। রাখার পর আমাদেরকে খাবারের জন্য বলা হলো। তো আমরা খাচ্ছি, ওই সময় দেখছি আরেকটা মাইক্রো গাড়ি আসলো। আসার পরে আমাদেরকে তখন খাওয়া শেষে লাইন করে দাঁড় করানো হলো। তো যারা আমাদেরকে রিসিভ করতে আসলো ওই জায়গায়, তারা আমাদেরকে দেখলো, ফিজিক্যালি দেখলো যে আমরা কাজ করতে পারবো কিনা। তখনও আমরা জানি না আমাদের ভাগ্যে কি ঘটছে। তো আমাদেরকে বলা হলো যে তোমরা এই মালামালগুলো এই গাড়িতে রাখো। তো আমরা ব্যাগগুলো নামিয়ে ওই গাড়িতে উঠলাম। উঠে যখন বসলাম তখন গ্লাসে দেখছি যে যারা আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে তারা কিছু টাকা দিল তাদেরকে, এটা আমরা স্পষ্ট দেখলাম যে কিছু টাকা দিল। তখনই বুঝলাম যে আমাদের ভাগ্যে আগামীতে আরো খারাপ অবস্থা, আমরাকে বিক্রি করে দেওয়া হলো। এরপরে আমাদের গাড়ি সারা রাত চলতে থাকলো। সকালের কাছাকাছি এই সময় আমাদেরকে এক জঙ্গলের মধ্যে নিয়ে যে নামতে বলা হলো। আমরা নামতে যখন না চাইলাম তখন আমাদেরকে মারধর করা হলো, কয়েকজনকে মারলো এবং ভয়ভীতি দেখালো। আমরা নেমে গেলাম। নামার পরে আমাদেরকে হচ্ছে যে পাহাড়ের একটা চূড়ায় রাখা হলো, যেখান থেকে কোনো লোকালয় দেখা যেত না।
যেদিকেই তাকাতাম জঙ্গল আর জঙ্গল। তখন চিন্তা করতাম যে যদি আমরা পালিয়ে যাব কোন দিকে যাব, যদি জঙ্গল আরো বেশি হয়, কোনো রাস্তাঘাট বিল্ডিং দেখতে পালে হয়তো বা সেখানে গিয়ে ওই সোজাই আমরা হাঁটতাম বা দেখতাম। তো আমাদেরকে বলা হলো তোরা এখানে কাজ করবে। আমাদের বড় বড় রামদা দেওয়া হলো, গান বোট, মাথা ক্যাপ, জ্যাকেট, হ্যান্ড গ্লোভ, যাতে বন্য প্রাণী কোনোভাবে আমাদেরকে আক্রমণ না করতে পারে, এরকম একটাই। ওই জঙ্গলগুলো কেটে হয়তো বা তারা রাবার বাগান বা পাম বাগান বানাবে। তো আমরা কাজ করতে না চাইলে আমাদের মারধর করতো। তো আমরা যখন জঙ্গল কাটতাম দেখতাম জঙ্গলে সাপ, পিঁপড়া, তারপরে হচ্ছে গাছের ডালে সাপ ঝুলতেছে, রাত্রে বেলায় বন্য হাতি, তারপরে হচ্ছে যে ধরনের বন্য থাকে একটা জঙ্গলে থাকতেন কোথায়? রাত্রে ওই কাঠের ঘরই থাকতে হতো চূড়ায়। আমরা ওখানে আমাদেরকে মানে এক বস্তা চাল, ডাল, আলু এগুলো দিয়ে গেছে, আমরা ওখানে রান্না করতাম আর ঝর্ণার পানি নিয়ে যে খাইতাম। পরিবার জানে না 2 মাস কোথায় আছি, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, মানে তারা ধরেই নিয়েছে যে জানতে পারে না যে আমরা কোথায় আছি। শুধু পৌঁছে 1 মিনিট কথা বলার সুযোগ দিয়েছিল যে আমি মালয়েশিয়া পৌঁছেছি, এরপরে আর কোনো যোগাযোগ নাই। তো আমরা কাজ করতে যখন না চাইতাম তখন মারধর করতে, তো আমরা বাধ্য হয়ে 2 মাস কাজ করলাম, কিন্তু কোনো বেতন দেওয়া হয়নি। তো আমাদের যখন বেতন না দিল এইভাবে কাজ, আসলে তো ওই কাজের জন্য আমরা যাই নাই। তো একদিন সুপারভাইজার যখন আমাদের এইতে গেল, তখন আমরা বললাম যে তোরা যদি এখান থেকে যদি আমাকে ফেরত না পাঠাস তাহলে আমরা হচ্ছে আত্মহত্যা ছাড়া আমাদের কোনো পথ নাই। তখন তারা পরের দিন আবার গাড়ি করে নিয়ে এসে আমরাকে হচ্ছে যে আবার ফেরত পাঠানো হলো। তো ফেরত পাঠানোর পর আবার বাকি 5টা মাস গোডাউনের জীবন শুরু হয়ে গেল। আমাদের ভোরে রুমের মধ্যে রেখে তালাবদ্ধ অবস্থায় রাখতো। এক পর্যায়ে সেখান থেকে জীবন বাঁচার তাগিদে একদিন আমরা রাত্রে ওইটাতে ছিল থাইয়ের জানালা ছিল, জানালা ভেঙে আমরা বের হয়ে আমরা দূতাবাসে যাই এবং দূতাবাসে যে হচ্ছে যে আমরা কমপ্লেন করি যে 7 মাস হলো আসছে, আমাদের কাজ দেওয়া হয়নি, আমাদের বেতন দেওয়া হয়নি, আমাদের এখনো মানে ওই দেশে বলে যে চপ বলে বা আমাদের ভিসা লাগানো হয়নি, আমরা এই দেশে থাকতে চাই না। তো দূতাবাস বললো যে তাহলে তোমরা এই দেশে না থাকতে চাইলে, প্রথম বললো আমাদের জব ওই কোম্পানিকে বলে দেবে। আমরা বললাম যে ওই কোম্পানিতে আমরা যেতে চাই না। তো বললো যে তাহলে তোমরাকে ওই যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এই বলে তাদের একটা সেফ হোমে নিয়ে গেল, কিন্তু আদৌ 15 দিনের মধ্যে ফেরত পাঠাবে, কিন্তু 1 মাস হয়ে গেছে আর ফেরত পাঠায়নি। আবার আমরা দূতাবাসে যাই, যে আমরা সেখানে অনশন ধর্মঘট করি, করে হচ্ছে যে আপনার হচ্ছে যে অনশন ধর্মঘট করার পরে এটা যখন বাংলাদেশের গণমাধ্যম ওই দেশের গণমাধ্যমে বিভিন্ন জায়গায় যখন প্রচার হলো, তখন সচিব মধ্যে তখন ছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আব্দুল মতিন স্যার ছিলেন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব, এবং আব্দুল মালিক স্যার ছিলেন বিএমইটি ডিজি। তারা সরজমিনে ভিজিট করে আমরাকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত হয়। এরপরে আমরা তো 2007-এ দেশে ফেরত আসলাম। দেশে ফেরত এসে তারা কিন্তু দেশে আমাদেরকে টাকা ফেরত দিবে বলে কমিটমেন্ট করেছিল, বাট এয়ারপোর্টে যখন ঢাকায় নামলাম তখন দেখলাম যে না, আমাদেরকে কেউ রিসিভ করতে আসে না। আমাদের কাছে কোনো গাড়ি ভাড়া ছিল না, কোনো খাবার ছিল না, আমরা এক কাপড়ে ফিরেছি। তখন আমরা যে কাজটা করলাম, তখন হচ্ছে এটা আবার বিভিন্ন গণমাধ্যমে আসলো। আসলে পরে 2 দিন পরে সচিব স্যার গেল, যাওয়ার পর আমাদের দেখে বললো যে ঠিক আছে, কালকে তোমরা এইতে বিএমইটিতে আসো, তোমাদের হচ্ছে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি, আর একটা অভিযোগ করে যাও, আমরা তদন্ত অনুযায়ী সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবো এজেন্সির কাছ থেকে। এরপরে আমরা অভিযোগ করে আমরা হচ্ছে যে আমি সম্পূর্ণ টাকা আদায় করেছিলাম জনশক্তি ব্যুরোর মাধ্যমে 2,40,000 টাকা, এবং হচ্ছে যে 2,40,000-এর মধ্যে যেটা আদায় করার পরে তারপরে নিজের প্রতি একটা কমিটমেন্ট তৈরি করলাম যে আজকে আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে বা আমাকে যেভাবে প্রতারণা করেছে, আর যাতে কেউ মানুষ এভাবে প্রতারিত না হয়। সেই 2007 সাল থেকে কাজ শুরু করি। শুধু একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা সবসময় আমাদের মতো কর্মীদেরকে দোষ দেওয়া হয়, সেটা আমাদের মন্ত্রণালয় দেয়, নীতি নির্ধারক দেয়, যে যাওয়ার সময় তো আমরা বলি না। কেন বলি না? আমরা বাধ্য হয়ে বলি না কত টাকা দিয়ে গেছি। আমার সাথে যেটা হয়েছিল সেম এখনো 2007-ও যা হচ্ছে, 2025-ও তা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা যখন কষ্ট করে টাকাগুলো দিয়ে দেওয়ার এক পর্যায়ে ব্রিফিং হয়, অলরেডি অলমোস্ট তখন কিন্তু টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। যখন ব্রিফিং এ নিয়ে এসে গভর্নমেন্ট জিজ্ঞেস করে যে কত টাকা দিয়েছো, তার আগে রিক্রুটিং এজেন্সি কিন্তু বলে দেয় তোমার সব পরিশোধ, দেখো ভিসা, এই পাসপোর্ট, এই টিকিট সব রেডি। তুমি যে যদি বলো যে এই টাকার বেশি দিয়েছো, তখন ছিল 84,000, যে গভর্নমেন্ট ফির বেশি বলে তোমার কিন্তু বাদ, তুমি যেতে পারবে না, আর সিদ্ধান্ত না তুমি কি বলবা। আমি চিন্তা করি যে আমি সব টাকাই তো দিয়ে ফেলেছি, তখন তো আমার মাথার মধ্যে স্বপ্ন থাকে বিদেশ গেলে আমি এই টাকা তো ইনকাম করে 2 মাসের বিষয়। আমি চিন্তা করি এটা বলে খামাখা আবার ঝামেলা করব। এখন পর্যন্ত কি বলার পরও কি সরকার ওই টাকা উঠিয়ে দিতে পারেছে? আমার কোনো মানে এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি ওই কর্মীকে ফেরত দিয়েছে? আমি যে সাহস করে বললাম যে আমাকে 84 জায়গায় 4 লাখ টাকা নিয়েছে, আমার কেউ 4 লাখ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে? পারে নাই। তো তখন আমরা চিন্তা করি যে এ বলে অযথা ঝামেলা করবো কেন।
তখন যে আমিও বুকে হাত দিয়ে বলেছি যে হ্যাঁ আমি 84,000 টাকা দিয়ে গেছি, কিন্তু দিয়েছি 2,40,000 টাকা। এটাই হচ্ছে যে বাস্তবতা। যদি হতো যে এরকম এক্সাম্পল যদি তৈরি করতে পারতো যে ওই ব্রিফিংয়ে বলেছে, অথবা এয়ারপোর্টে এমন একটা সিস্টেম তৈরি হচ্ছে, এমন একটা ডেস্ক করে রেখেছে, কমপ্লেন ডেস্ক, যেখানে আমি বললে আমার টাকাটা ফেরত দেবে। এজেন্সি যতই আমাকে ভয়ভীতি দেখাক, আমি যখন বিমানবন্দরে ঢুকে গেছি তখন যদি আমি বলি যে আমার কাছ থেকে গভর্নমেন্ট ফি নেওয়ার কথা, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 5 লাখ টাকা, সাথে সাথে ওনারা যদি উঠিয়ে দিতে পারতো, এটা যদি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করতো, আমার বিশ্বাস বিদেশ যাওয়া কর্মীদের এই অভিযোগের সংখ্যা সরকার নিজেও মানে নিতে হিমশিম খাইতো। কিন্তু এই মেকানিজম তো নাই, আমি বলে বিপদে পড়বো, কে আমার এই করবে? তো কেউ এই বিপদে পড়তে চায় না। আপনার সম্প্রতি আমরা দেখেছি খবরে যে আমেরিকা থেকেও বেশ কিছু বাংলাদেশিকে ডিপোর্ট করেছে, তো তাদের সঙ্গেও কি আপনাদের কথা হয়েছে এয়ারপোর্টে আপনার? হ্যাঁ, তো এই সম্প্রতি গত 2 তারিখে আমেরিকা থেকে 39 জনকে ডিপোর্ট করা হয়েছে। তাদের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছিল, তাদেরকে সার্ভিস দেওয়ার, আমরা ব্র্যাক থেকে তাদেরকে সাপোর্ট। সংক্ষেপে বলবেন যে তারা আসলে কেন ফেরত, কত টাকা দিয়ে তারা গিয়েছিল, কি কারণ? তাদের সাথে কথা বললে যেটা জানতে পেরেছে যে এক একজন অ্যাভারেজে 35 থেকে 40 লাখ টাকা খরচ করেছে, কেউ আবার 60 লাখ টাকা পর্যন্ত খরচ করেছে। এবং এরা বিভিন্ন দেশ হয়ে, এরা কিন্তু সরাসরি আমেরিকা যায়নি, বিভিন্ন 8-10টা দেশ পাড়ি দিয়ে, কখনো সড়ক পথে, কখনো পায়ে হেঁটে, কখনো বাইয়ারে, কখনো নৌকায়, এইভাবে তারা হচ্ছে আমেরিকাতে যায়। আমেরিকাতে তারা ঢুকেও মানে প্রবেশও করেছিল। প্রবেশ করার পরে তাদের ভাষ্য অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেছে যে ওই দেশের হচ্ছে যে বর্ডার গার্ডের কাছে বা ওই দেশের যে সংস্থা থাকে তাদের কাছে এরা সবাই অ্যাসাইলাম চেক করেছিল যে তারা বাংলাদেশে নিরাপদ না ওই দেশে, কারণ ওই দেশে আপনাকে গ্রিন কার্ড বা ওই দেশে পারমিট নিতে হলে ওখানে আবেদন করতে হবে। তো আবেদন করার পরে তাদের বক্তব্য যে আবেদন করার পর থেকে ওরা যেদিনই ঢুকেছে, আবেদন করার পরে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে, ক্যাম্পের মধ্যে তাদের হচ্ছে থাকার মানে ব্যবস্থা করে। এবং এইটা তারা বলেছে 2টা সংস্থা তদন্ত করে দেখে যে তার আবেদনটা সঠিক আছে কিনা। তো 2টা সংস্থার মধ্যে একটা হচ্ছে যে ওদেশের আদালত অথবা ওদেশের গোয়েন্দা সংস্থা। তদন্তে যদি যাদেরটা সঠিক বা যৌক্তিক মনে হয় তাদেরকে তারা পারমিট দেওয়ার পরে তাদেরকে মানে তাদের দেশে ঢোকার পারমিশন দেয়, আর যাদের ধরেন যে এটা মানে সন্দেহজনক হয় বা আদৌ এটা টিকে না তাদেরকে দেশে ডিপোর্ট করে। এই 39 জন সবাই বলেছে তারা অ্যাসাইলামের জন্য আবেদন করেছিল, কিন্তু তাদেরটা রিফিউজ হওয়ার পরে তাদেরকে হচ্ছে দেশে ফেরত পাঠিয়েছে। এবং দেশে ফেরত পাঠিয়েছে, কেউ ওই দেশে ঢুকতে পারেনি, ওদের বর্ডারই এটা হয়েছে। এবং তাদেরই যে আরও ওখানে মানে শত শত বাংলাদেশি এখনো অবস্থান করছে যাদেরকে ডিপোর্ট করাইতে পারে কিছুদিনের মধ্যে, সেটাও তারা বলেছে। জি আচ্ছা, এই যে ধরেন যে আমেরিকা 40-50 লাখ টাকা দিয়ে, ইউরোপে এরকম 20-25 লাখ টাকা দিয়ে অনেকে যায়, ইভেন মালয়েশিয়া, সৌদি আরব এভাবেও যায়, তো আসলে এই যে টাকাটা তো এখানে অন্য কারো না, নিজেদের টাকা দিয়েই সবাই যায়, ধার দেনা, জমি বিক্রি করে বিভিন্নভাবে। তো এই যে প্রতারণার গল্পও কিন্তু ধরেন যে খবরেও আসে, টেলিভিশনে দেখায়, তারপরে আপনারা বিভিন্ন এনজিও কাজ করেন, তো এটা কি আসলে বন্ধ হয়েছে বা আদৌ আসলে কমেছে এই যে মানুষদের যে টেন্ডেন্সি? আপনি জানেন যে সম্প্রতি আমরা মাদারীপুরেরও দেখেছি যে এরকম অনেকেই লিবিয়া গিয়ে তারা কিন্তু আপনার ট্রাফিকড হয় এবং তাদের কিন্তু অপহরণ করে আটকে রাখা হয়, সেখান থেকে মুক্তিপণ আদায় করে, এগুলো অনেক কমন দেখছি আমরা। তো তারপরে কি আসলে এই যে সতর্কতা, সাবধানতা বা সরকারের থেকে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরকম কোনো কিছুই হচ্ছে? আমি বলতে চাই যে উন্নতি কি কিছু হয়েছে গত 10 বছর আগে যেটা হতো? আমি যেহেতু সরাসরি ফিল্ডে কাজ করি এবং আমি যেহেতু একজন ভুক্তভোগী বা এই ধরনের আমি হাজারো ভুক্তভোগীর সঙ্গে কাজ করছি বা দেখেছি, কোনো কাজ হচ্ছে না। যদি আমি এক কথায় বলি কেন হচ্ছে না, অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু দেখেন আমার কাছে মনে হয় যে এই যে মানব পাচার ঠেকানোর জন্য, প্রতিরোধের জন্য যে ধরনের পদক্ষেপগুলো দরকার সেটা যথাযথভাবে হচ্ছে না। সেটা যেমন বলি যে আমরা দেখেছি সম্প্রতি লিবিয়া হয়ে, ভূমধ্যসাগর হয়ে হচ্ছে যে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ। 2025 সালে বা মানে 23 সালে মালয়েশিয়ার গবেষণায় উঠে আসছে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে সবার শীর্ষে বাংলাদেশের নাগরিকরা।
আমরা কিন্তু সব সময় শীর্ষেই থাকছি, কিন্তু এটা বন্ধ। আজকে দেখেন দীর্ঘ আমরা যদি মানব পাচার আইনের কথা বলি, আজকে দীর্ঘ 13 বছর হয়ে গেছে আইনটা প্রণয়ন করা, কিন্তু আমরা কি যথাযথ আইনটা প্রয়োগ করতে পেরেছি? তা কিন্তু পারতেছি না। আমরা কি অ্যাওয়ারনেস করতেছি, কিন্তু তাহলে তারপরে কি? দেখেন আমরা এবার 2025-এর মানব পাচারই ছিল যে অর্গানাইজ ক্রাইম বলা হচ্ছে। মানব পাচারকে আমরা সবসময় বলি অর্গানাইজ ক্রাইম, মানে সবাই ওরা সম্মিলিত অর্গানাইজ, কিন্তু আমরা সার্ভিস প্রোভাইডাররা কি অর্গানাইজ? আমরা সবাইকে একটা ছাতার নিচে এসে সার্ভিসের জন্য আমরা এক সুরে কথা বলতে পেরেছি? আমরা ভিকটিমদের ভয়েসগুলোকে কি তুলে ধরতে পেরেছি? মানে আমরা কারা? আমরা বলতে গেলে আমার হচ্ছে গভর্নমেন্ট, সিভিল সোসাইটি, তারপরে গণমাধ্যম কর্মী, তারপরে হচ্ছে যে আপনার যে যারা ফিরে আসা বা মানব পাচার শিকার ব্যক্তি বা সার্ভাইভার, এরা সম্মিলিতভাবে একই ছাতার নিচে যখন এসে প্রয়োগের জন্য কাজ করবে, তখন তো মানব পাচারকারীরা ভয় পাবে। আপনি দেখেন গত 6 বছরে বাংলাদেশে 4,500 প্লাস মানব পাচার আইনে মামলা হয়েছে। আচ্ছা, মামলায় বলা আছে 80 কার্য দিবসের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে, বিচার কাজ শেষ করতে, আর 90 কার্য দিবসের মধ্যে আপনার হচ্ছে তার তদন্ত কাজ শেষ করতে হবে। এখন আমার সব ঘটনা কিন্তু ঢাকায়, ভিকটিমরা ধরেন যে দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, কারণ যেহেতু মামলার সবকিছু ঢাকায়, তাকে ট্রান্সপোর্ট করা মানে এয়ারপোর্ট দিয়ে পাঠানো হয়েছে, টাকা পয়সা লেনদেন সবকিছু ঢাকায়, মামলার পিও হচ্ছে ঢাকায়, ঘটনা যেহেতু ঢাকায়, মামলার রেকর্ড হচ্ছে ঢাকায়। এখন বলেন পঞ্চগড়ের একজন মানুষ, চাঁপাইনবাবগঞ্জের একজন মানুষ ঢাকায় মামলা করার পরে প্রতি মাসে হাজিরা দিতে আসা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার কি কোনো মেকানিজম আছে যে ওই মানুষটা কিভাবে ঢাকায় আসবে, কিভাবে এই হাজিরা দিবে? সেটা হচ্ছে না। আপনার এখন পর্যন্ত মাত্র মামলা এইতে 902টা মামলা নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে সাজা হয়েছে 54টি, আর 848টি মামলা খালাস হয়ে গেছে। ওকে, আসামিদের খালাস দেওয়া হয়েছে। এই খালাস দেওয়া কেন হলো? এই মামলাগুলো থেকে কেন খালাস পেল? যারা মামলার বাদী ছিল তাদেরকে ডেকে কি আমার আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনো শুনে দেখেছে যে আচ্ছা তোমার ঘটনা, তোমার মামলার তো খালাস হয়ে গেছে, তাহলে কি? তখন ওদের কাছ থেকে যখন শুনবে তাদের অভিজ্ঞতা, তাদের চ্যালেঞ্জটা কি ছিল, মামলা পরিচালনা করতে যে কোথায় হোঁচট খাচ্ছে, এটা যখন আমলে নিবে, তখন তো আপনি সার্ভিসের জন্য তখন চিন্তা করবেন কি ধরনের সার্ভিস হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি এটা। তো মানব পাচার ঠেকাতে হলে আসলে তাদের কথা শুনতে হবে। কাদের? যারা হচ্ছে এটার ভুক্তভোগী, তারাই জানে। এখন আমি চেয়ার টেবিলে বসে, উচ্চ বিল্ডিং এ বসে আমি যদি মাইগ্রেশন ফি কেন বেশি দিচ্ছে এই দোষ যদি আমার উপর দেওয়া হয়, আগে আমার গল্প যদি না শুনে আমাকে বাধ্য যে করা হয়েছিল, এটা যদি না হয়, সিস্টেমটা তাহলে কি হতে পারে, এটা যদি না হয়, তাহলে তো আপনি প্রকৃত কারণগুলো তুলে আনতে পারবেন না। আর যখনই প্রকৃত কারণ না উঠবে তখন এর প্রতিরোধও কিন্তু আমি তো করতে পারবো না। রাইট মিস্টার আল-আমিন, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনাকে যদি বলি যে এই যে 40-50 লাখ টাকা দিয়ে ইউরোপ আমেরিকায় যাওয়া, বা ধরেন যে 5-10 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া, মিডল ইস্টে যাওয়া, এবং ওখানে গিয়ে এই যে প্রতারিত হওয়া, এবং যারা কাজ করে, কাজ পায়, সেটাও কিন্তু আমরা দেখেছি যে খুব নিচের লেভেলের কাজগুলো, ক্লিনার, সুইপার বা কনস্ট্রাকশন ওয়ার্কার। তো এখানে কিন্তু বেতনও খুব বেশি না। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যেহেতু আপনি নিজে একজন ভুক্তভোগী, আপনি অনেক ফেরত লোকজন, তাদের সাথে আপনি দেখছেন, কাজ করছেন, সো এখানে হচ্ছে যে তারা দেশে কি কাজ পায় না, নাকি দেশে তারা কাজটা করতে চায় না যে বিদেশে গিয়ে করবে? দেখেন, এত টাকা খরচ করে আসলে দেশেই কিছু করা যায়, কিন্তু দেশের আবার সিস্টেমেরও কিছু জটিলতা আছে। আমি যদি ছোট্ট এন্টারপ্রেনার হতে যাই, আপনি দেখেন আমি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যদি প্রত্যেকটা জায়গায় বলি, আমাকে যে এই ঝামেলাটা পোহাতে হয়, আসলে কিন্তু ওই পরিবেশটা কি আছে? আমরা কি এন্টারপ্রেনারদেরকে উদ্বুদ্ধ করার জন্য কোনো একটা সিস্টেম চালু করতেছি যে যারা দেশে ব্যবসা করবে? অনেকে আছে ধরেন যে এক প্রকার, একটা হচ্ছে চাঁদাবাজি করতে হয়, একটা হচ্ছে টাকা দিতে হয়। আপনার মানে কোথাও গেলে, মানে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে সিস্টেমের কারণে দিনের পর দিন পড়ে থাকে। আমি ছোট এন্টারপ্রেনার হব, আমি ব্যাংকের কাছে যদি আমি ঋণ চাই, আমারে কিন্তু ঋণ দেবে না, যতগুলা তাদের সিস্টেমের বেড়া জালে ফেলে আমাকে কিন্তু আমি আর পাবো না। কিন্তু যখনই আমি বিদেশের কথা বলছি, তখন কিন্তু আমাকে ব্যাংক এগিয়ে আসছে, আত্মীয় স্বজন এগিয়ে আসছে, বাবা মা এগিয়ে আসছে, তখন কিন্তু আমাকে কিন্তু ইনভেস্ট করছে। রাইট। এই ব্র্যাকে আপনারা কি করেন? একদম শেষ প্রশ্ন, এই যে যারা ফেরত আসে,
এদের নিয়ে আপনারা কি কাজ করেন? এদের কি কোনোভাবে ফাইন্যান্সিয়ালি আপনারা সাপোর্ট দেন? হ্যাঁ, আমরা ব্র্যাকের যে কাজটা আছে সেটা আপনাদের মাধ্যমে সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্র্যাকের একবারে হচ্ছে যে যারা বিপদগ্রস্ত কর্মী বিদেশে আটকে আছে, বিদেশ থেকে ফিরতে পারছে না, যারা ডিপোর্টেশন ক্যাম্পে আছে, জেলে আছে, অথবা অবৈধ আনডকুমেন্ট নির্যাতনের শিকার নারী পুরুষ বা পাচারের শিকার ব্যক্তিদেরকে ফেরত আনতে ব্র্যাক বিনামূল্যে কাজ করে যাচ্ছে প্রবাসী মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস বা আইএনজিওর মাধ্যমে। এবং দেশে ফেরার পরে বিমানবন্দরে তাদেরকে একটা ইমার্জেন্সি সাপোর্ট, অন অ্যারাইভাল সাপোর্ট, যেখানে তাদের বাড়ি ফেরার জন্য তাদের ট্রাভেলিং, গাড়ি ভাড়া, তাদের তাৎক্ষণিক খাবার, আবাসনের ব্যবস্থা, অনেকে বাড়ি ফিরতে পারে না অনেক ঋণের কারণে, তাদের আবাসনের ব্যবস্থা করা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা। এটার পরে আমরা এই সার্ভিসটা আমি লিড দিচ্ছি। দেওয়ার পরে আমরা অনলাইনে এটা হচ্ছে যে এন্ট্রি যখন করে দিই, আমরা সংশ্লিষ্ট আমাদের জেলায় চলে যাই এবং জেলাতে যেখানে মাইগ্রেশন রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার আছে ওরা তখন ওকে খুঁজে বের করে। খুঁজে বের করার পরে তার একটা প্রোফাইল করার পরে আমাদের ওখানে সাইকোসোশ্যাল কাউন্সিলর আছে, তারা হচ্ছে যে যেহেতু মেন্টাল ট্রমায় থাকে তাদেরকে কাউন্সিলিং করার পরে আমরা হচ্ছে হার্ড স্কিল এবং সফট স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করি। ট্রেনিংয়ের পরে একটা পর্যায়ে আমরা হচ্ছে তখন রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করছি, তাকে হয়তো ছোট একটা ব্যবসা করে দেওয়া, তাকে হচ্ছে কোনো একটা জবের ব্যবস্থা করে দেওয়া, এটা। এবং এই সম্পূর্ণ কাজটাই বিনামূল্যে ব্র্যাক করে যাচ্ছে। এবং ওই যে রিইন্টিগ্রেশন করে অনেকে ধারণা যে হয়তো ব্র্যাক যেহেতু এনজিও মনে হয় পরে টাকাটা ফেরত নিবে কিনা, না, এইখানে কোনো টাকা ব্র্যাক ফেরত নিবে না, এটা সম্পূর্ণ ওকে ঘুরে দাঁড়ানোর জন্য ইনভেস্ট করছে। সর্বোচ্চ কত টাকা দিয়ে থাকে? আমরা টাকা তো না, আমরা উনি যে কাজটা করতে চাই সর্বোচ্চ আমরা ধরেন যে 70, 80, 1 লাখ, মানে তার নিড অনুযায়ী আমরা অ্যানালাইসিস করে দেখা গেল যে আমরা যে পরিমাণ সাপোর্ট দিই, যদি দেখা গেল তার নিড অনুযায়ী কিছু এক্সট্রা লাগে, তখন আমরা ফিনান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে লিঙ্ক করে দিই যে তাহলে বাকিটা এদের কাছ থেকে নিয়ে আপনি এটা দিয়ে একটা ঘুরে দাঁড়াতে পারেন, যাতে দেশে কোনো কিছু করে খেতে পারে এবং সে মর্যাদা এবং তার অধিকার নিয়ে সম্মানের সাথে যেতে সে তার কমিউনিটিতে পরিবারের থাকতে পারে। থ্যাংক ইউ মিস্টার আল-আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। হ্যাঁ দর্শক, আলোচনা করলাম, এখানে কিন্তু আমাদের আসলে অনেক কিছুই শেখার আছে এবং আমরা আসলে শুধুমাত্র বিদেশে যাওয়ার জন্য সবাই খুব উদ্গ্রীব থাকি, অনেক সময় জেনেও যাই না, না জেনে যাই এবং আমরা আসলে প্রতারণার শিকার হই। আল-আমিন ভাইয়ের থেকে আমরা জানতে পারলাম উনি নিজেও মানব পাচার চক্রের ভিকটিম হয়েছিলেন মালয়েশিয়াতে। দর্শক, আপনারা যারা শুনছেন অনেকেই হয়তো এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। তো আসলে এগুলো থেকে আমাদের অনেক সাবধান থাকতে হবে, জেনে যেতে হবে। এবং আপনারা যারা আসলে বিদেশে সমস্যায় আছেন, ডিপোর্টেশন সেন্টারে বা জেলে বা দেশে ব্যাক করতে পারছেন না, সেটাও আমরা জানতে পারলাম যে আসলে ব্র্যাক এনজিও কিন্তু এসব নিয়ে কাজ করছে। আপনারা এই সমস্ত যোগাযোগ করবেন এবং সরকারি আসলে বিভিন্ন দপ্তর সংস্থা এগুলোর সাথে যোগাযোগ করবেন এবং আপনারা বিদেশে যাওয়ার আগে আসলে সাবধানে সবকিছু জেনে শুনে বুঝে যাবেন। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।